বাংলাদেশের ঘটে যাওয়া অনেক ঘটনা ঘটেছে। রাজনৈতিক ক্ষেত্র থেকে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। এই ঘটনাগুলোকে আমরা কিভাবে দেখছি? তো আমরা যেমন ধরুন, ইদানিংকালে আপনারা নির্বাচনের পরে দেখেছেন যে বাংলাদেশ সরকার ওনার বিষয়ে কিছু কথা বলতে গেলে পুরনো কথাই আসে। আসলে আমরা এই সরকারটাকে কিভাবে দেখি? আমাদের বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ এই সরকারকে কিভাবে দেখে? এক কথায়, এটা একটা অবৈধ সরকার এবং এটা একটা দুর্নীতিবাজ সরকার। যত রকম ব্যাড অ্যাডজেক্টিভ আছে তা আমরা এই সরকারকে বলে থাকি। আপনারা অনেকে আমাদের সাথে একমত হন, অনেকে হয়তো আমাদের সাথে একমত হন না, কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা একমত হন না, আপনারা একটু দয়া করে, এই দেশটা আপনাদের, আপনারা দয়া করে বিষয়গুলো অনুসন্ধান করুন। যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি, আপনারা এগুলাকে নিয়ে একটু ভাবুন। আপনাদের আশেপাশে বিভিন্ন মানুষের সাথে কথা বলুন। ইভেন কি প্রয়োজন হলে গুগলে সার্চ করে আপনারা তথ্যগুলো সংগ্রহ করুন, করে দেখুন যে আমরা কোন কথাটা আমরা মিথ্যে বলতেছি। আসুন আমরা আরেকবার নিজেদেরকে একটু জ্বালাই করে নেই। আমাদের দেশ বাংলাদেশ, এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা অর্জন করেছি। এখন আসুন, এখনকার যে সমস্যাগুলো আমাদের চারিপাশে, কোনটা বলবো? আচ্ছা আসুন তিস্তা নিয়ে কথা বলি একটু। তিস্তা নদীর পানি কিংবা অন্যান্য পানির বিষয়ে আমাদের বাংলাদেশের যে সমস্যাটা, এই সমস্যাটা সৃষ্টিকারী কে? এটা আইডেন্টিফাই করুন। এই সমস্যাটা কে সৃষ্টি করেছে? আমাদের তো ন্যায্য হিস্সা, যেটা আমাদের পানি পাওয়ার কথা, সেখানে আমাদেরকে বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের এত কথা বলতে হবে কেন? উনি না আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের ন্যায্য হিস্সা তো ওনার বিবেক থেকে দিয়ে দিবে, ছেড়ে দিবে। তো উনি বর্ষাকালে আমাদেরকে বিবেক থেকে ছেড়ে দিচ্ছেন, সেটা ওনাদের সঠিক। বর্ষাকালে যে ওনারা পানিটা ছেড়ে দিচ্ছেন, এটা কিন্তু আমি বলবো না যে এটা অন্যায় হচ্ছে, কিন্তু অন্য মৌসুমে কেন ছেড়ে দিচ্ছেন না? উনি কেন এটাকে নিয়ন্ত্রণ করছেন? তাহলে দেখা গেল যে পানির সংকটের যে কারণটা বাংলাদেশে, এটার জন্য দায়ী হলো আমাদের বন্ধু রাষ্ট্র ভারত। এখন আসুন, এই যে তিস্তা প্রকল্প করার জন্য রাজনৈতিক একটা ইচ্ছা আমাদের বাংলাদেশ সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার জাতির সামনে তুলে ধরলেন, নিঃসন্দেহে এটা একটা মেগা প্রজেক্ট হবে। এই মেগা প্রজেক্ট থেকে টাকা মারতেও তো অনেক সুবিধা। অন্যান্য মেগা প্রজেক্ট থেকে যেভাবে টাকা মেরেছে, এই তিস্তা প্রকল্প থেকেও টাকা মারবে সে। আর আওয়ামী লীগ সরকার তো কোনোভাবেই, যেখানে মারিং কাটিং নেই সেখানে সরকার নেই। তো কাজেই তিস্তা নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করেছে যে তিস্তা একটা প্রকল্প হতে যাচ্ছে, আমরা সেই প্রকল্পটা বাস্তবায়ন বাংলাদেশ করবে, এবং মূলত আমরা ধরে নিয়েছি যে এই প্রকল্পটা করবে চীনের সাথে সম্পৃক্ত হয়ে করবে। এখন আসুন, আমাদের ইদানিংকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কথা বলতে গিয়ে ওনার কথাবার্তায় হাবভাবে যা বোঝা গেল, বডি ল্যাঙ্গুয়েজে এবং মুখের কথায়, উনি ভারতকে দিয়েই তিস্তা প্রকল্প করবে। ভাই এটা কেমন হলো? পানির সমস্যা সৃষ্টি করছে ভারত, তারা আমাদের সমস্যা সৃষ্টি করেছে, তারা আবার এই প্রকল্পের বাস্তবায়ন করবে। এটা সবরুদ্ধ হয়ে গেল না? আরেকটু খারাপ ভাষায় বলি, যিনি দর্শন করলো, সে দর্শনের কাছে আপনি আবার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন। কেমন লাগে এটা দেখতে? আমরা কি এতই বাঙালিরা এতই হতভাগা, এতই আমরা বুঝি না যে আপনি একজন প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি যা খুশি তা করে যাবেন বাংলাদেশের? ভারতকে দিয়ে তিস্তার কোনো কাজ করানো হলে বাংলাদেশে আগুন জ্বলবে। আমরা ভারতকে বয়কট করতেছি, ভারতকে দিয়ে তিস্তার কোনো কাজ করা যাবে না। তিস্তা প্রকল্পই তো আমাদের প্রয়োজন হতো না, ভারত যদি না আমাদের ন্যায্য হিস্সা আমাদেরকে দিয়ে দিতেন। কাজে দেশবাসী সবার কাছে অনুরোধ, আমার এই কথাটা যদি আপনার কাছে অমূলক মনে হয়, তাহলে আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আপনারা তো জানেন, আমাকে জানাবেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ফেসবুকে ঢুকে আপনারা আমাকে জানাবেন। অপরদিকে আসুন,
ভারত আমাদের বর্ডার কিলিং এর ব্যাপারটা তো আপনারা পুরনো ঘটনা। এই প্রধানমন্ত্রী আসার পরেও ভারতে কর্তৃক আপনারা যেভাবে খুন করছেন, যা আপনাদের ভারত দ্বারা যে খুন হচ্ছে, এটা কেন বন্ধ করতে পারলেন না? আর সেই ভারত আমাদের বর্ডার ইস্যু তো আছেই, এর বাইরে বাণিজ্য ঘাটতির কথাই বলুন। আমাদের দেশের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি কত বিলিয়ন ডলার আপনারা ভালো করে জানেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই বাণিজ্য ঘাটতি ইচ্ছে করলে ভারত মোটামুটি আমাদেরকে সুযোগ দিতে পারতেন। এই যে বিভিন্ন রকম ট্যারিফ বসিয়ে, বিভিন্ন রকম আপনার কর বসিয়ে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, তারা আমাদের পণ্যকে তাদের দেশে ঢুকতে দিচ্ছে না। এই জায়গাতে ভারত বন্ধু রাষ্ট্র হলে তার ব্যবহারটা কেমন হতো সেটা আপনারা নিজেরা নিজেদের বিবেক খাটিয়ে দেখুন। যারা বিশ্বাস করেন ভারত আমাদের বন্ধু, তাদেরকে একটু বেশি করে বিবেক খাটানোর জন্য বলছি। অপরদিকে ধরুন, আপনি ভারতের কর্মীরা বাংলাদেশে অবৈধভাবে লক্ষ লক্ষ কর্মী বাংলাদেশে চাকরি করতেছে, অথচ আমাদের দেশে কোটির উপরে শিক্ষিত বেকার যুবক রয়েছে। এই যুবকরা চাকরি পাচ্ছে না, অথচ ভারতের অবৈধ শ্রমিকরা বাংলাদেশে চাকরি করতেছে। আপনারা কি জানেন 10 বিলিয়ন ডলারের উপরে প্রতি বছর ভারত আমাদের এখান থেকে রেমিটেন্স পাচ্ছে? আর আমরা প্রায় 1.5 কোটি প্রবাসী বাঙালিরা বিদেশে চাকরি করছি, আমরা পাচ্ছি মাত্র 18 বিলিয়ন ডলার। 18 বিলিয়ন ডলার আমরা 1.5 কোটি মানুষে কামাই করছি। আর ভারতের প্রায় 8 থেকে 10 লক্ষের উপরে অবৈধ বৈধ মিলিয়ে যে শ্রমিকরা কাজ করছে বাংলাদেশে, তারা নিয়ে যাচ্ছে 10 বিলিয়ন ডলার। এই তথ্যটি কি মিথ্যা, ভুল? যারা আমাদের তথ্য এবং সাংবাদিক মহল আছেন, তারা দয়া করে আমাকে জানাবেন আমি কি এটা ভুল তথ্য দিচ্ছি। অপরদিকে আসুন দুর্নীতি বিষয়ে। বাংলাদেশে যে দুর্নীতি যে ব্যাপকভাবে যে বিস্তার করেছে, এখন সরকারি কর্মকর্তা কর্মচারী তারা দুর্নীতির, বড় বড় কর্মচারীদের দুর্নীতির বিষয়টি জাতির সামনে আসছে। আমি তো আপনাদেরকে বছরের পর বছর আগে থেকে বলতেছি যে ভূমিমন্ত্রী ছিলেন, তিনি দুর্নীতি করছেন। আমাদের মেয়র আতিক সাহেব আছেন, তিনি দুর্নীতি করছেন। তারা শত শত না হাজার হাজার কোটি টাকা দেশের ভিতরে দেশের বাইরে তারা পাচার করেছেন এবং তারা এই দুর্নীতি তারা করে যাচ্ছেন। তাদের পদত্যাগ দাবি করে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি শহীদ পরিবার হিসেবে, ব্যক্তিগত উদ্যোগে। সেই জায়গাতে ভূমিমন্ত্রীটা প্রমাণিত হয়েছে যে তিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। জাতির প্রচারের মাধ্যমগুলো সেগুলো ঢালাওভাবে প্রচার করেছে। এখন প্রশ্ন হলো, আমরা যখন আন্দোলন করেছিলাম, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি এটা তদন্ত করতেন, তাহলে তো ভূমিমন্ত্রী হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারতো না। তিনি ভাষান্টেক পুনর্বাসন প্রকল্পে লুটপাট করে, প্রকল্পের সমস্ত সম্পদ বিক্রি করে, এক একটা সম্পদ সেখান থেকে বিক্রি করে উনি এখান থেকে টাকা কামিয়েছেন। শুধু উনি না, এরকম আরো আপনাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা ভাষান্টেক এলাকায় আছেন, ভাষান্টেক থানা এলাকায় আছেন, তারা কিন্তু ভাষান্টেক প্রকল্প থেকে লুটপাট করতেছেন। আপনাদেরকে বারবার জানানো হয়েছে, আপনারা তার কোনো ব্যবস্থা নেন নাই। এটার সাথে কারা কারা দুর্নীতির সাথে আপনার মন্ত্রীরা জড়িত? আপনার বাণিজ্য মন্ত্রী যিনি ছিলেন, সাহারা খাতুনের সময়কালে আমাদের নাম করা, আপনি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজদের যাদের তালিকাভুক্ত, তাদের মধ্যে যারা আছেন তারা সিঙ্গাপুরে সবচেয়ে বড় ধনীদের একজন হয়ে গেছেন। তারই ভাই হচ্ছেন আমাদের মন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে, সেই মন্ত্রীকে আপনি আবার মন্ত্রিত্ব দিয়েছেন, তো আপনি জেনে শুনে বুঝে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দুর্নীতিবাজদেরকে আপনি সুযোগ সুবিধা দিচ্ছেন। আপনি নিজেও ভারতকে সুযোগ সুবিধা দিচ্ছেন অন্যায়ভাবে জেনে শুনে। আমরা তো আপনার প্রতি আস্থা রাখতে পারছি না। মুখে আপনি যা বলতে চান তার সাথে যাচ্ছে না। দুর্নীতির বিষয়ে আমি আজকে আবার আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, সকল বাংলাদেশ সাংবাদিকদের বলছি, ঢাকার উত্তরের মেয়র মিস্টার আতিক, উনি একদম চরম দুর্নীতিবাজ, অদক্ষ এবং একজন দেশের ক্ষতিকারক একজন মেয়র হিসেবে উনি আসছেন। ওনার দুর্নীতির
ব্যাপারে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। উনি কোথায় কোথায় কি কি দুর্নীতি করেছেন, এর বাইরেও যারা আগ্রহী আছেন তার দুর্নীতি সম্পর্কে জানেন, তারা আমাদেরকে দয়া করে জানাবেন আমাদের এই ফেসবুকের মাধ্যমে। আমরা মেয়র আতিকের পদত্যাগ চাচ্ছি, আগেও চেয়েছি, এখনো চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি যে আমরা তার বিরুদ্ধে ডিজিএফআই থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংস্থাপন মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গাতে আমরা কিন্তু লিখিতভাবে আবেদন করেছি, কিন্তু কোনো ব্যবস্থা আপনারা নেননি। এরপরে যেদিন আতিকের দুর্নীতি জাতীয় মিডিয়া বা কেউ যদি বের করে নিয়ে আসে আপনাদের সামনে, আমার কাছে প্রমাণ আছে, এর দায় দায়িত্ব কি মাননীয় প্রধানমন্ত্রী আপনি নেবেন? আপনি নেবেন? তাহলে কেন তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না? আর আমি মিথ্যা বলে থাকলে আমার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন না? এইটা গেল একটা মেয়র আতিকের কথা। এরকম আমার বহু আতিক আছে। এইটাকে বের করার দায়িত্ব কার? মাননীয় প্রধানমন্ত্রী আপনার। আপনি আপনার দুদককে বের করবেন না এসবি কে বের করবেন না ডিজিএফআই কে বের করবেন, সেটা আপনার দায়িত্ব। আপনি ব্যর্থ হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। কাজেই শুধু এখানেই নয়, আপনি কি জানেন এই যে রেল ট্রানজিটটা আপনি দিলেন, এটা আপনি কি করলেন? আপনি এটা করলেনটা কি? আমি ঘোষণা দিচ্ছি, এই রেল ট্রানজিট কার্যকর বাংলাদেশে আমরা হতে দেব না। এই রেল যেতে পারবে না। আমরা জীবন বাজি রেখে হলো আপনার এই রেল ট্রানজিট আমরা বন্ধ করব। কেন করব? ভারত আমাদেরকে ভুটানে যেতে দেয় না ট্রানজিট করে। ভারত আমাদেরকে সহজ রাস্তা নেপালের সাথে ব্যবসা করতে আমাদের দিচ্ছে না সরাসরি। তাদেরকে আপনি শত শত মাইল আপনি ছেড়ে দিবেন, আর তারা আমাদেরকে 20 মাইল 25 মাইল দূরত্বের অন্য দেশের সাথে আমাদের কানেক্টিভিটি দিবে না। আর আপনি তাদেরকে একটা পর দিয়ে যাবেন, এটা আপনার বাপের সম্পত্তি। লড়াই হবে, আমাদের জীবন যাবে, কিন্তু আপনাকে বলে রাখতেছি আপনার এই সকল চুক্তি আমরা মানি না। বাংলার জনগণ করতেছি। আপনার হায়দ্রাবাদের ইতিহাস দেখুন কিভাবে সেটাকে দখল করেছে। আপনি যারা জানেন না তারা গুগলে ঢুকেন, দেখুন ভারত এখন বাংলাদেশকে দখল করার জন্য তার সমস্ত রকম কার্যক্রম সে শুরু করে দিয়েছে ব্যাপকভাবে। কাজেই এই সরকারের পতন অতি দ্রুত ঘটাতে হবে। আপনারা যারা দেশবাসী আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ হন এবং সেটা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের মাধ্যমে আপনারা ঐক্যবদ্ধ হতে পারবেন। কারণ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যারা সিংহভাগ রাজনৈতিক দল, তাদের অনেকের কার্যক্রম আমাদের কাছে মনে হচ্ছে সন্দেহভাজন। তারা নিজেরা বিরোধী দল হলে কি হবে, তারা কিন্তু মোটামুটি ভাবে বোঝা যায় যে তারা এইসব ক্ষেত্রে তারা কিন্তু নীরব ভূমিকা পালন করেন এবং তাদের এই সকল আন্দোলন, তাদের কাছ থেকে সেই জোরালো প্রতিবাদ আমরা পাচ্ছি না। তাদের কাছ থেকে আমরা অনেক বেশি আশা করেছিলাম যে তারা অনেক বেশি দায়িত্ব নেবে, কিন্তু এখন শুরু করতে হবে আমাদের মতো ছোট যারা আছেন আমাদেরকেই। তাই আমি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান হিসেবে, আপনারা জানেন যে আমার পরিবার শহীদ মুক্তিযোদ্ধার পরিবার। আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আমার 2 মামা যুদ্ধে শহীদ হয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের লাখো শহীদের আত্মীয় স্বজনরা, শুভাকাঙ্ক্ষীরা, তারা কিন্তু এখনো বেঁচে আছেন। তো তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যে রাজনৈতিক দলগুলো এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত আছি। মনে রাখতে হবে, ভারত পণ্য শুধু বর্জন নয়, ভারতের সাথে আমাদের অন্যান্য ক্ষেত্র আমাদের অনেক কিছু বর্জন করতে হবে। তো এই সরকারকে দিয়ে সেটা সম্ভব নয়। কাজে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে তৈরি হন, আমরা ঐক্যবদ্ধভাবে এই ভারতের এই আগ্রাসনকে আমরা মোকাবেলা করব। ধন্যবাদ সবাইকে। আগামীতে দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকুন।